স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনের ৬১৪তম পর্বে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন এমপি, আছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। আমার হাতে বামে আছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, আছেন মানবাধিকার কর্মী নূর খান। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজকের এই পর্বে আমরা আলোচনা করব রামিসা হত্যার ক্ষোভে ফুঁসছে দেশ জুড়ে বিক্ষোভ। পল্লবীতে শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী গিয়েছিলেন, সান্ত্বনা দিয়েছেন পরিবারকে, স্বজনকে। দ্রুত এবং দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস। আসলে কি বিচার মিলবে? সেই সাথে আলোচনা করব সরকারের ৩ মাস পূর্ণ হয়েছে, ১০০ দিনের পূর্ণ হতে আর অল্প কিছুদিন বাকি। যে শপথ নিয়ে প্রধানমন্ত্রী ৩টি অগ্রাধিকারের কথা বলেছিলেন, তার যে ইশতেহার, তার যে অগ্রাধিকার, তার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার বাস্তবায়নে তিনি আসলে কতটা অগ্রগতি অর্জন করলেন, এসব নিয়ে আজকের বিএসআরএম গণতন্ত্র এখন স্টুডিও আলোচনা শুরু করতে চাই। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, বলছিলাম রামিসা হত্যার ক্ষোভে ফুঁসছে দেশ। একটি এই যে মন্তব্য, নিঃসন্দেহে আপনি দেখেছেন যে রামিসার বাবার যে একটি মন্তব্য, যে আমি বিচার চাই না, কারণ আপনারা আসলে বিচার করতে পারবেন না, আমার মেয়েও ফিরে আসবে না। একজন বাবার আসলে এই অভিমানী উচ্চারণের কারণ কি, এবং আসলেই কি আমরা বিচার করতে পারবো না? মানে আসলে শব্দটা খুব কমপ্লেক্স অ্যাজ ইউজুয়াল, এবং তিনি যে মন্তব্য করেছেন এটা আমাদের সবার জন্য অপমানের, কষ্টের এবং পুরো জাতির বোথ বার অ্যান্ড বেঞ্চ। এখানে আমার বোন আছেন, উনি বারের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, পুরনো যাকে বলা হয় অনেক অভিজ্ঞ এবং সিনিয়র আইনজীবী। আবার অন্যদিকে যারা বেঞ্চে থাকেন তাদের সকলের জন্য এটা একটা রীতিমতো অপমান। বাংলা যদি বলি, গালে থাপ্প, জাস্ট চপেটাঘাত। এবং এটার কতগুলো প্রাকৃতিক বৈশিষ্ট্য আছে। এই ধরনের ঘটনা যখন ঘটে, আপনি যদি আধ্যাত্মিকভাবে গ্রহ নক্ষত্র, বৃহস্পতি, শনি, এগুলোর মানে জ্যোতির্বিজ্ঞান বিশ্বাস করেন, আপনি যদি ধর্মকর্ম বিশ্বাস করেন, তাহলে এই প্রকৃতিতে এই ধরনের অপ্রত্যাশিত, নির্মম এবং নিষ্ঠুর ঘটনা যখন ঘটে, ইটস এ রেড সিগন্যাল ফর দ্য পিপল এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য রুলার, শাসকের জন্য। যখন মানুষ তার ঈমান হারিয়ে ফেলে, নীতি এবং নৈতিকতা হারিয়ে ফেলে, এবং একটা দেশ যখন রসাতলের সর্বনিম্ন পর্যায়ে চলে যায়, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, বিচারহীনতা, জুলুম, অত্যাচার যখন এমন একটা পর্যায়ে চলে, যখন যারা মজলুম তারা হাহাকার করতে থাকে, যারা অত্যাচারী তারা উল্লাস নৃত্য করতে থাকে যে এটা আমাদের স্বর্গরাজ্য, এটা আমাদের বনভূমি, এটা আমাদের আমাজন, এটা আমাদের সুন্দরবন, এখানে আমরা যা ইচ্ছা তাই করব, অপরাধীদের অভয়ারণ্য হয়ে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন করে কি এরকম নিষ্ঠুর ঘটনা ঘটিয়ে দেয়। তো সেই ঘটনার ফলে শাসকদেরকে একটা গ্রিন সিগন্যাল দেয় যে তোমার রাষ্ট্র আসলে এভাবে চলছে। যে সকল শাসক এই বিষয়গুলো খুব সিরিয়াসলি নিতে পারে, আল্লাহ তাদেরকে হিদায়াত দান করেন, সাহায্য করেন। এবং যে জনগণ এই সকল ঘটনায় লজ্জিত হয়, লজ্জা অনুভব করে, তাদের জনজীবনে এই ধরনের ঘটনা ঘটে না। ইটস এ ব্যাড সিগন্যাল। আপনাদেরকে একটা উদাহরণ দিই। দীপন যখন মারা গেলেন, আমাদের বাংলাদেশের এমিনেন্ট একজন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, এখন বাংলা একাডেমির চেয়ারম্যান, তার ছেলেটা যখন মারা গেল, তখন তিনি একই কথা বলেছিলেন, বিচার চাই না। এবং ওই ঘটনার পর থেকে দেখেন আওয়ামী লীগের উপর যে গজব নাজিল শুরু হয়ে গেছিল, ওর পর থেকে, ওই দীপনের ওই ঘটনার পর থেকে আমাদের জুডিশিয়ারিতে, বিচার বিভাগে কোনো ন্যায় বিচার বা দৃষ্টান্তমূলক কোনো সুশাসন ঘটেনি। বরং ওই ঘটনার পরে একজন চিফ জাস্টিসের কান মলে দিয়ে, তার গালের উপর ফটাফট চটাং দিয়ে থাপ্পড় মেরে তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমার তো মনে হয় তার পাছার উপর লাথি মারা হয়েছে। তো এইরকম যে ঘটনাগুলো ঘটে, যদি শেখ হাসিনা সেই দিন সতর্ক হতেন, তাহলে আজকের যে এসকে সিনহাকে দিয়ে যে ঘটনাটা শুরু হলো, এবং যেটা তার পতনের পরে ফুল একটা বেঞ্চ, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি সহ প্রধান বিচারপতিকে যেভাবে
একেবারে সুপ্রিম কোর্ট থেকে তাড়িয়ে দেওয়া হলো, এই কলঙ্ক আমরা আগামী 100 বছরও না, সারা জীবন কিয়ামত পর্যন্ত এই অসভ্যতামি থেকে আমরা কখনো বেরোতে পারবো না। যখনই বড় কথা বলতে যাব, কোনো একটা বিচারক কোনো জায়গাতে আইনের শাসনের কথা বলতে যাবে, তখন আগে বলবে যে আপনাদের দুজন, একজন বিচারপতি হ্যান্ডকাপ পরানো অবস্থায় হেলমেট পরে জেলখানাতে গেছে এবং লাথি গুটা কিল ঘুষি ডিম সব কিছু খেয়েছে। রামিস আরেকজন, বিচার কি হবে? এটা নির্ভর করবে আমাদের তকদিরের উপরে, এটা তারেক জিয়ার তকদিরের উপর নির্ভর করবে। সে যদি বিচার করতে পারে সে ভালো করবে, সে সাস্টেইন করবে। আর যদি সে বিচার করতে না পারে, তার এখান থেকে তার পতন শুরু হয়ে যাবে। এটা প্রকৃতির কথা, এর স্যার বাংলা কোনো কথা নেই। জি, আবার আপনার কাছে আসবো। মানবাধিকার কর্মী নূর খান, এই যে অপ্রত্যাশিত নির্মম নিষ্ঠুর আচরণ, নীতি নৈতিকতা বিবর্জিত দিন দিন আমাদের যে সমাজের রূপগুলো বের হচ্ছে, একই প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। এই যে রামিস স্যার বাবার যেই অভিমানী উচ্চারণ, ন্যায় বিচার কি আসলে মিলবে নাকি বিচার আসলে মিলবেই না? দেখেন, রামিস স্যার বাবা 3টি কথা বলেছে, 3টাই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমি বিচার চাই না, আমার মেয়ে ফেরত আসবে না, আপনারা বিচার করতে আরেকটা পারবেন হচ্ছে না। বিচার করতে পারবেন না, আরও একটা আছে, এমন কোনো উদাহরণ নেই। এই শেষের থেকে যদি আমরা শুরু করি, উদাহরণ আসলে উদাহরণটা নেই বলেই তো এই ঘটনাগুলি ঘটে চলছে। যদি উদাহরণগুলি থাকতো তাহলে কিন্তু ঘটনা কমে আসতো। ইয়েস, এখন প্রশ্ন হচ্ছে উদাহরণগুলি নাই কেন? তার মানে আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়গুলিতে অবহেলা করেছি, অর্থাৎ আইনের যথাযথ প্রয়োগের ক্ষেত্রে যাদের যাদের এইখানে ভূমিকা রাখার কথা ছিল, তাদের সেই জায়গার দুর্বলতা ছিল, ভূমিকা রাখতে পারেননি। আবার সমাজের যে মানুষগুলো আমরাও এমন একটা জায়গায় চলে গেছি যে এখন একটা নীতিহীন সমাজে আমরা বাস করছি, একটা নীতিহীন পরিবারে আমরা বাস করছি, একটা নীতিহীন রাষ্ট্রে আমরা বাস করছি। এক কথায় যদি আমি বলি, নীতি নৈতিকতার জায়গাটা নেই। আর জায়গাটা নেই বলেই রাজনৈতিক অঙ্গনে যে কথাগুলি মাঝে মাঝে আসছে, সেইখানে দেখেন সব জায়গা মানুষের ভিতর একটা সন্দেহ, যে কথাটা একজন বলছেন পূর্ব দিকে, আরেকজন বলছেন পশ্চিম দিকে, কোনো সমন্বয় নাই, সমঝোতা নাই, এরকম একটা অবস্থায়। আর দেখেন, রামিসের ঘটনাই তো একমাত্র ঘটনা না। আপনি যদি গত 1 বছর দেখেন বা তারও আগের থেকে খেয়াল করে দেখেন, তাহলে আপনি খুব পরিষ্কার দেখবেন যে দুর্বলদের উপর যে ঘটনাগুলি ঘটে তার বিচার কিন্তু সাধারণত এড়িয়ে যাওয়া হয় বা বিচার হয় না। যেমন ধরুন, গৃহকর্মীদের বিষয়গুলি যদি আপনি আনেন, আপনি দেখবেন যে কোনো দৃষ্টান্ত আপনি দেখাতে পারবেন না, কোনো না কোনো পর্যায়ে মামলাগুলো ধ্বংস হয়ে যায়, দুর্বল হয়ে যায়, বা রেজাল্ট আসে না। রেজাল্ট আসে না বলতে, যে প্রত্যাশিত মানুষ প্রত্যাশা করে যে এই হত্যাকাণ্ড বা এই নির্যাতনের বিচারটা হবে, শাস্তি হবে, সেটা হয় না। না হওয়ার পিছনে অনেক কারণ আছে। ঠিক তেমনি এই যে শিশু নির্যাতন, হত্যা, এই ঘটনাগুলি যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন হয় না। যদি 2-1টা হয়, সেটা এত মানে স্তর অতিক্রম করে যে ওইটি প্রয়োগের জায়গাটা, মানে বিচারের কার্যকরী করার ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। আপনি মাগুরার ঘটনাটা খেয়াল করেন, আসিয়ার ঘটনা, রেপ অ্যান্ড মার্ডার এবং আত্মীয় স্বজনের ভিতরে, সেটি কিন্তু এখন পর্যন্ত কার্যকরী হয়নি আমার যতদূর মনে পড়ে। হয়নি। আচ্ছা, তনুর ঘটনা বলেন। তনুর ঘটনাটা খেয়াল করেন। এখন তনুর ঘটনায় একটা অগ্রগতি সাম্প্রতিককালে দেখলাম, সেটা হচ্ছে আবার ডিএনএ টেস্ট হচ্ছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে অবসরে যাওয়ার পর। ত্বকী হত্যা, ত্বকী হত্যা যদি আপনি খেয়াল করেন, সেটা ধরেন সেক্সুয়াল ব্যাপার না, কিন্তু সেটাও একটা হত্যাকাণ্ড, মানে কিশোর একটা ছেলে হত্যাকাণ্ডের শিকার হলো, সেখানে প্রভাবশালী মহলের নাম, মানে পরিবারের নাম আসছে, সেই জায়গা কিন্তু এগোতে পারছে না। আমরা জানি নামও প্রকাশিত হয়েছে এবং যারা ইনভেস্টিগেশন করছিল তারাও নাম অনেকেই প্রকাশ করেছেন, কিন্তু কোনো একটা কারণে, কোনো কারণ না, কারণ একটাই, সেটা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গার থেকেই এটা নিয়ন্ত্রিত করা হয়েছে, যাতে এই মামলাটি তদন্ত শেষ করে যাতে আসামিকে আইনের আওতায় না আনা হয়। এই চেষ্টাটা আমরা দেখেছি। এরকম শত শত উদাহরণ দেখানো যাবে। তাহলে
বিচার কি মিলবে না তাহলে? একটা জিনিস হচ্ছে, এইবারের একটা জিনিস কিন্তু খেয়াল করার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে খুব কম সময়ের মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তার বাসায় গিয়ে এটা কিন্তু এক ধরনের চাপ তৈরি করবে, সমাজে একটা বার্তা দিবে। কিন্তু সেটা যদি ধরে রাখতে পারে, বহমান রাখতে পারে, যদি এই সফরটা মানে এই যাওয়াটা শুধুমাত্র লোক দেখানো হয়ে থাকে, তাহলে এইটার রেজাল্ট আমরা পাবো না। আর যদি এইটা মিন করে যেয়ে থাকে যে প্রধানমন্ত্রী গেছেন, সুতরাং এটা দ্রুততম সময়ের মধ্যে এটা করতে হবে, তাহলে হবে কি, প্রত্যেকটা ঘটনায় তো আর প্রধানমন্ত্রী যেতে পারবেন না, কিন্তু বার্তাটা পৌঁছে গেল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এবং সমাজে যে অপরাধ করলে পার পাওয়া যাবে না, যদি এটা চলমান রাখতে পারে। শুধুমাত্র একটি ঘটনা, দুইটি ঘটনায় গেলে হবে না। আর একটা জিনিস হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যে মামলার নিষ্পত্তি হতে হবে। দ্বিতীয়টা হচ্ছে মানে রায়টা কার্যকরী করে ফেলতে হবে দ্রুত, তা না হলে এরকম কিছু ঘটনা যদি করতে না পারে তাহলে সমাজে ওই দৃষ্টান্ত হবে না। আর একটা জিনিস দেখেন যে শিশুরা সাধারণত ভালনারেবল কোথায়, কাদের দ্বারা এই ঘটনাগুলির শিকার হয়? একদম পরিবারের ভিতর, আশেপাশের মানুষ, পরিচিত জন, শিক্ষা প্রতিষ্ঠান, এইসব জায়গা। তো এখন প্রশ্ন হচ্ছে, এই জায়গাগুলিতে এই ঘটনাগুলি যাতে না ঘটে সেই ব্যাপারে সতর্কতার জন্য যে মানুষকে সচেতন করা, সেটা কি আমরা যথাযথ করতে পারি? আমরা কিন্তু সেই কাজটাও করি নাই। আমরা দেখেন এই ধরনের ঘটনায়ও আপনার যদি স্ট্রং ভিকটিম যদি অর্থনৈতিক দিক দিয়ে এবং ক্ষমতার দিক দিয়ে যদি স্ট্রং হয়, তাহলে আমরা দেখেছি দুই একটি ঘটনার সুরাহ হয়েছে, মানে ঘটনার বিচার হয়েছে। কিন্তু যেগুলি দুর্বল সেগুলো বিচার হয় না, সেগুলির বিচার কিন্তু দেখি না। ফলে বার্তা যদি কঠিন না দিতে পারেন সমাজে রাষ্ট্রের তরফ থেকে, তাহলে পরিবর্তন আসবে। আবার আপনার কাছে আসবো। বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, এই যে আমরা একটি পরিসংখ্যান বলছে যে গত 16 মাসে 522 শিশুকে হত্যা করা হয়েছে, এই যে আমরা উদাহরণ তৈরি করতে পারলাম না, উদাহরণ তৈরি করতে পারি না। উদাহরণ তৈরি করতে পারি না বলে নতুন নতুন উদাহরণ তৈরি হয়। উদাহরণটা কি? শাস্তি দেওয়ার নয়, বরঞ্চ শিশুদের উপর নির্যাতন করার, আক্রমণ করার। 2025 সালের একটা হিসাবে বলছে যে 7068টা ধর্ষণ মামলা হয়েছে 2025-এ, এক বছরে। চিন্তা করে দেখুন যে একটা দেশ কোন জায়গায় গিয়েছে। শুধু মামলা হয়েছে, এর বাইরে যেগুলো হয়নি, আর যেগুলো মামলা হয়নি, যেগুলো লোকচক্ষুর আড়ালে থেকে গেল। আবার এবং এটার যদি ব্যাপ্তিটা দেখেন, কোথা থেকে কোথায়, গাড়িতে, বাড়িতে, ঘরে, বাইরে, সব জায়গায় যেমন আছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তো আছে, মাদ্রাসাগুলোতে কি অবস্থাটা হচ্ছে। এবং মাদ্রাসার কথা তো আপনি বেশি বলতে পারবেন না, তাহলে আবার আর এক সমস্যা হয়ে যাবে। না, একদিন মসজিদের ভিতর হইল না একটা ঘটনা, কর্মক্ষেত্রে এবং ধর্মীয় উপাসনালয় কোন জায়গায়। ফলে নারী কোথায় নিরাপদ? বলছে যে পোশাকের জন্য হয়। এই বাচ্চা মেয়েটার পোশাকের কি আছে? তনু কি হিজাব পরা ছিল না? তাহলে একটা মেয়ে, বাচ্চা মেয়ে, যাকে সবাই দেখলে তাকে স্নেহ করার কথা, সেও তো নিরাপদ থাকতে পারলো না। সে তো ঘরেই ছিল, পাশের ঘরেই ছিল। তাহলে ঘরেও নিরাপদ না, কিন্তু বলা হয় পোশাকের কথা, বলা হয়। এমনকি দুঃখ এই জায়গাটায় যে যাকে আমরা পাষণ্ড বলছি, যাকে আমরা নিপীড়ক বলছি, সে তো চিহ্নিত। আপনি ফেসবুকে দেখেন, এই মানে রামিসার ছবি দিয়ে অনেকেই বলছে এই যে 7 বছর বয়স মনেই হয় না। মানে এই যে কথাই যে বিকৃত রুচির লোকগুলো তো আমাদের এখন মানে আমাদের পুরো সোশ্যাল মিডিয়াতে আছে। আনসোশ্যাল বিহেভিয়ারের লোকগুলো সোশ্যাল মিডিয়া ভর্তি করে রেখেছে। তারপর অনেকে আবার সাক্ষীর কথা বলছে, এই ধরনের বিচারের সাক্ষী পাবে। এখন যদি বলেন যে ধর্মীয় আইন অনুযায়ী 4 জন সাক্ষী লাগবে, তাহলে 4 জন সাক্ষী কোথায় পাবে? তাহলে কোন ধর্ষণ মামলার বিচার হবে যদি 4 জন সাক্ষী উপস্থিত করতে হয়? তাহলে এগুলো নিয়ে কথা বলা যাবে না। তো একটা জিনিস হচ্ছে যে শাস্তি হচ্ছে না। এ পর্যন্ত হিসাবে দেখা গেছে মাত্র 3% অপরাধের ক্ষেত্রে একটা শাস্তি হয়েছে বলে ব্র্যাক ইউনিভার্সিটির একটা জরিপ। আর সাধারণভাবে বলা হয় যেটা 1% শাস্তি পেয়েছে এ যাবৎকালে। এই সেক্ষেত্রে আমরা তনু বলি আলোড়ন সৃষ্টি করেছিল, কিন্তু আলোড়নটা মিলিয়ে গেল।
আসিয়া একটা বেদনা তৈরি করেছিল, মিলিয়ে গেল। এবং রামিসার বাবা ঠিকই বলেছে, এটা কতখানি বেদনায় একজন বাবা এরকম বলতে পারে, এ সমস্ত বলে কি লাভ? আমার মেয়ে তো ফিরবেই না, বরঞ্চ আবার নতুন চাপের মধ্যে পড়বে কিনা। কারণ যাকে এই মামলার অভিযুক্ত করা বলা হচ্ছে তার তো একটা রাজনৈতিক পরিচয় বেরিয়ে এসছে, এবং তিনি তো খুবই প্রভাবশালী ছিলেন ওখানে। এবং আমাদের এখানে নানা ধরনের যে প্রভাব গত 1.5 বছর আমরা দেখেছি, সেই প্রভাব বলয়ের সঙ্গেই তারা যুক্ত ছিলেন। এখন এর দ্বারা কাউকে আমি সরাসরি আঘাত করছি না, কাউকে সরাসরি ইন্ডিকেটও করছি না, কিন্তু এর মধ্যে একটা প্রভাব মানে প্রবণতা তৈরি হলো যে প্রভাব বলয়ের মধ্যে থাকলে এমনি তো একটা পুরুষতান্ত্রিক মানসিকতা আছে, দ্বিতীয়ত যদি ক্ষমতার তাপ থাকে এবং উত্তাপ থাকে, এবং তারপরে যদি বলে মনে হয় যে এগুলো করলে কিছু হবে না, এর সঙ্গে যদি থাকে মাদকের প্রভাব, স্বামী স্ত্রী দুইজন মিলে এই ঘটনা ঘটাতে পারলো, তো তাহলে মূল্যবোধের জায়গা কোথায়? তাহলে এগুলো আমাদের চিহ্নিত করা দরকার। কিন্তু আমরা সেটার পাশাপাশি যেটা বলবো যে শাস্তি না হওয়াটা হচ্ছে অপরাধকে বিস্তৃত হতে সহযোগিতা করে। ফলে এই শাস্তিহীনতাটা অনেকে বলেন যে কোন ধরনের শাস্তি চাই? 2 ধরনের শাস্তি আমরা চাই। একটা শাস্তি চাই যাতে তার চেতনার উন্মেষ ঘটে, সেই ধরনের শাস্তিও হতে পারে। আর একটা হতে পারে তাকে একদম দৃষ্টান্তমূলক শাস্তি যা দেখে অন্যরা ভয় পেতে পারে। যদি এরকম হয়, যে অনেকে এক্ষেত্রে এরকম মানবতাবাদীরা বলেন যে অপরাধটা করে তাকে সেই ধরনের কাজের সঙ্গে যুক্ত রাখা, যাতে সে 1000 শিশুর টেক কেয়ার করবেন এরকম একটা কমিটমেন্ট করেন, তাহলে দেখুক। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আরেক ধরনের বিষয়, কিন্তু যে কোনোভাবে হোক একটা শাস্তি হতেই হবে, শাস্তিটা নিশ্চিত করা। শাস্তিটা নিশ্চিত করতে হবে। জি, আবার আপনার কাছে আসবো। বিএনপি সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন এমপি, এই যে নারী কোথায় নিরাপদ, এই প্রশ্ন তো বারবারই করা হচ্ছে, এবং এই যে শিশু ধর্ষণ এবং হত্যার আসলে বিচার এই যে মাত্র 1% হয় না কেন, আইনি ফাঁক ফোকরটা আসলে কোথায়? দেখেন, এই যে ঘটনাটা ঘটে গেছে রামিসা, একটা 8 বছরের শিশু ধর্ষণ এবং হত্যা, কি বিকৃত, কি মানে নির্মম, অসম্ভব ভয়ঙ্কর একটা জিনিস। এরকম শিশু হত্যা, এরকম শিশু ধর্ষণ, নারী ধর্ষণের যে ঘটনাগুলো, এটার একটা বিষয় তো বিচারহীনতার সংস্কৃতি বটেই। কারণ এটা শুধু আজকে নতুন, যে এটা ধারাবাহিকভাবে গত বিশেষ করে 17 বছর আপনার কম বেশি সময়ে যেটা আমরা দেখেছি। এখন ধর্ষণের মূল যেই কারণগুলো আছে, মনস্তাত্ত্বিক কারণও আছে, সামাজিক বিষয়ও আছে, সাংস্কৃতিক কাঠামোগত অনেক রকম নেতিবাচক আমাদের এই সমাজে আছে। এখন ক্ষমতা আধিপত্য বিস্তার করা ভিকটিমের উপর, যখন একজন পিতৃতান্ত্রিক সমাজ, তো যখন রেপ, এটা তো জেন্ডার বেসড আসলে ভায়োলেন্স, যেমনভাবে করে ধর্ষণের মূল যে সবসময় একটা যৌন লালসা, বিষয়টা মোটেও সেটা না। এখানে আপনার যে ভুক্তভোগী তার ওপর নিজের একটা ক্ষমতার ব্যাপার আছে, নিয়ন্ত্রণের ব্যাপার আছে, বিকৃত মানসিকতার ব্যাপার আছে। কারণ যে রেপ করেছে সোহেল রানা, এখন তার বয়স কত? 30 বছর না? 30 তার বয়স। আর যেই শিশুটাকে রেপ করেছে 8 বছর। একটা মানে এইরকম কষ্ট, এইরকম, এটা তো বাবা মার পক্ষে এটা সম্ভব না। এখন তারপরও যে ঘটনাগুলো ঘটছে আপনার, এটাকে সমাজ মানে বিরোধী ব্যক্তিত্ব, সাইকোপ্যাথ, মানে এরা মানসিকভাবে বিকৃত রুচির মানুষেরা। এর পিছনে কি কারণ আপনার থাকতে পারে? বহু কারণে থাকে। যেমন একটা যৌন হতাশার কথা আমরা যেমন জানি, পর্নোগ্রাফির যেই ব্যাপার আছে যেটাতে নেতিবাচক প্রভাব পড়ে, এবং একটা সত্যিকার অর্থে যে যৌন শিক্ষার অভাব, এবং ইন্টারনেটে আপনার যে অবাধ, বিকৃত, সহিংস যে পর্নোগ্রাফিগুলো তারা দেখে, এগুলোয় আসক্তি মানুষের যে সুস্থ চিন্তা ভাবনা চেতনা, এগুলাকে আপনার অপরাধের কিন্তু উস্কে দেয়। তো সবকিছু মিলিয়েই পিতৃতান্ত্রিক আমাদের মানসিকতা, লিঙ্গ বৈষম্য আছে, এবং পরিবারে আপনি কিছু বোধহয় জি, যে পুরুষ অপেক্ষা আমাদের মানে নারীদের, আমাদের এখানে যে রকম একটা অবস্থা, শৈশব থেকেই আপনার কোনো পরিবেশে নারীদের প্রতি একরকম আচার আচরণ এবং বৈষম্যের যে শিকার সাধারণভাবে আমরা, এই যে কথাটা বলা হচ্ছে যে যদি
অতীতের একটি ঘটনারও বিচারটা নিশ্চিত করা যেত, তাহলে আসলে অপরাধী একটা মেসেজ পায়, বার্তা পায় যে আসলে দেখেন আমাদের আইনি আর বিচারিক দুর্বলতা তো আছে, বুঝে গেছি, এই কথা তো সত্যি। বিচারের দীর্ঘসূত্রিতা, সাজার অভাব, যেটা কনভিকশন রেটের কথা শুনলাম আমরা, এটা তো আনহার্ড অফ, মানে এটা তো অত্যন্ত সীমিত। অপরাধ করার পরও যদি কেউ দৃষ্টান্তমূলক আর দ্রুত সময়ের ভেতর এই ধরনের ঘটনায় শাস্তি না পায়, তাহলে অন্য অপরাধীদের মধ্যে তো এটা এক ধরনের প্রভাব তৈরি করে যে অপরাধীদের মধ্যে না ভয় পায় না যে মানে সাজা যদি না হয়, সাজা যদি কার্যকর না হয়, বিচারহীনতার আপনার এই সংস্কৃতি থেকে আমাদের তো বেরিয়ে আসতেই হবে। আর আইনি ফাঁকফোকর যেটা আছে, যেটা অপরাধীদের আপনার সাহসী করে। অন দ্য আদার হ্যান্ড, এখন মামলা পরিচালনায় জটিলতা আছে, মামলা পরিচালনায় সামাজিক চাপ থাকে, হ্যাঁ সব কিছুই আছে। অনেক সময় আপনার লোক লজ্জা, কয় % মামলা হয় আপনার, কতটা মামলা রিপোর্টেড, ঘটনা রিপোর্টেড হয়। আপনার আনরিপোর্টেড কেসের উপর তো আমাদের সেই রকম গবেষণা নাই, আমরা সেভাবে জানি না, আলোচনার বাইরেই রয়ে গেল। এক্স্যাক্টলি তাই, যে আমরা যে কয়েকটা জানি সেই কয়টাই তো আমরা দেখতে পাচ্ছি যে হয় না। দেখেন সামাজিক প্রভাব প্রতিপত্তি যে কথাটা এসছে, এবং ভয়ে ভুক্তভোগীর পরিবার অনেক সময় আমরা দেখি যে ওইটা বিচার, তারা কোর্টে যেতে চায় না, বিচার চায় না। তো এইভাবে আপনার অপরাধীরা যে পার পেয়ে যায় ভুক্তভোগী। নূর খান বলছিলেন যে প্রধানমন্ত্রী গেলেন, এইটি একটি বার্তা, কিন্তু যে শুধু যেন লোক দেখানো না হয়, না লোক দেখানো এটা হবে না, এটা আমি বিশ্বাস করি। কারণ আপনি দেখেছেন যে মোটে 3 মাস সময় হয়েছে যে প্রধানমন্ত্রী আমাদের এই সরকারটা এসেছে। এখন গত 4টা টার্মে যেহেতু নির্বাচন এবং ভোট বলে কিছু ছিল না, একটা বহুল প্রতীক্ষিত নির্বাচন, বহুল প্রতীক্ষিত ভোট, সেটার মাধ্যমে উনি পজিটিভ যে স্টেপসগুলো নিচ্ছেন, পজিটিভ যে অ্যাটিটিউডগুলো দেখাচ্ছেন, সেটা আমি মনে করি না যে এটা উনি লোক দেখানোর জন্য করেছেন। না, আপনি দেখেছেন যে ওনার বাস থামিয়ে উনি যেমন যাচ্ছেন রাস্তাঘাটে তখন কথা বলছেন, নামছেন, ট্রাফিক সিগন্যাল মেনে চলছেন, অন্য কোনো চেয়ার ব্যবহার করছেন না স্পেশাল। কাজেই এই ধরনের অপরাধ এটা আপনার আমাদের সমাজ থেকে উপড়ে ফেলার থেকে বরং প্রতিরোধের দিকেই আইন কঠোর করে, শাস্তি সত্যিকার অর্থের বিধান করে, এবং শৈশবে সত্যিকার অর্থে নৈতিক শিক্ষা, বাল্য শিক্ষা ছিল না আমাদের ছোটবেলায়, সদা সত্য কথা বলিবে, কই এখন তো নাই। তো এগুলা তো আপনার আনতে হবে। আর নারীদের প্রতি আপনার শ্রদ্ধা, সমতার যেই দৃষ্টি, 51% জনসংখ্যার আমরা নারী, তো দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক, এবার আইনমন্ত্রীও বলেছেন যে 1 সপ্তাহের ভিতর তদন্ত রিপোর্ট দিবে, স্বরাষ্ট্রমন্ত্রীও গিয়েছিলেন যে বিচার বিলম্বিত হলে মানুষের আস্থা কমে যায়, যেটা একদমই সত্যি কথা। বলছিলাম, প্রশ্ন রাখছিলাম আসলে আইনের ফাঁকফোকরের জায়গাগুলো কোথায়, এবং এই জায়গাগুলো আসলে মানে গ্যাপটা আসলে দূর করাটা না, গ্যাপ তো এটা তো মানে এত সহজ না। এরকম একটা সিস্টেম যে বিচার ব্যবস্থার আমাদের যে সংস্কার প্রয়োজন, এবং সেই সাথে আপনার দ্রুততম বিচার নিশ্চিত করার জন্য কেবল ধর্ষণের বিচার করবার জন্য ট্রাইব্যুনাল আলাদা করে তৈরি করা, এবং দ্রুত বিচারটাকে নিশ্চিত করা, এই মেসেজ যদি আমরা সমাজে না দিতে পারি, তাহলে যেই পরিসংখ্যান দেখছি বিচারহীনতার সংস্কৃতি, এটা মনে করেন যে গত 3 মাসে হয়েছে, বিষয়টা এরকম না, কিন্তু এটা তো চলে আসতেছে একটা দীর্ঘ সময়। সেখানে আপনার সাক্ষ্য আইনের আধুনিকায়ন বিষয় আছে, অনেক পুরনো আইন, বিচার প্রক্রিয়ায় আপনার ভুক্তভোগীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা, যদি নারী হলেই তার আপনার চরিত্র হনন করা, তো এগুলো আপনার ডিএনএ টেস্ট, আইনি যে প্রাধান্য, সাক্ষী সুরক্ষা, এবং সেই সাথে আইন প্রয়োগকারী যে সংস্থা পুলিশ, তাদের আধুনিকায়ন এবং সংবেদনশীলতা। কারণ শুধু এটা হলেই তো হবে না, বিশেষায়িত একটা তদন্ত দল আমরা চাইবো যেখানে মহিলা পুলিশ পুরুষদের পাশাপাশি থাকবে, এবং সেখানে এই ধরনের যেই বিষয়গুলো আসবে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে সংবেদনশীলতার সাথে তাদেরকে এটা হ্যান্ডেল করার যেই ব্যাপার, সেগুলো যেন থাকে। এবং সেই সাথে আপনি জানেন ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে, কিন্তু সেটা নিয়ে যথেষ্ট জনসচেতনতা হয়তোবা তৈরি করা সেভাবে হয়নি, কারণ সেটারও একটা ব্যাপার আছে। বিনামূল্যে আইনি সহায়তা 64টা জেলায় আইন মন্ত্রণালয়ের অধীনে লিগ্যাল এইডের ব্যবস্থা আছে। এখন ডিজিটাল মাধ্যম নিয়ন্ত্রণ করাও আমি মনে করি একটা জরুরি বিষয়। যেই কমেন্টগুলো শুনলাম যে রামিসার ওই ছবির নিচে, এগুলো শুনে আমার খুব মানে আমি গা ঘিন ঘিন করছে আমার। তো কাজেই আমি তো মনে করি যে ডিজিটাল মাধ্যম নিয়ন্ত্রণ, প্রযুক্তিগত নজরদারি, পর্নোগ্রাফি কমিয়ে আনা, এগুলোকে শক্ত হাতে ধরা, এবং সহিংস কন্টেন্ট এগুলো বন্ধ করা, যেটা আমাদের মন এবং মানসিকতায় অত্যন্ত নেতিবাচক যেই প্রভাব ফেলছে, সেখান থেকে আমরা হয়তোবা একদম বেরিয়ে আসতে পারবো না,
কিন্তু এগুলোকে ব্লক করা রাষ্ট্রীয়ভাবে সেটা আমাদের কাজ। এবং পাবলিক প্লেসে আপনার নারীদের, শিশুদের যে নিরাপত্তা, গণপরিবহনে, নির্জন রাস্তায় কিংবা শহরের গুরুত্বপূর্ণ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, পর্যাপ্ত লাইট, এগুলোর আপনার ব্যাপার আছে। এবং শিক্ষা ক্রমে সচেতনতা বৃদ্ধি করবার জন্য আমি মনে করি যৌন শিক্ষার যে বিষয়টা, এটা আপনার সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করবার একটা চিন্তা ভাবনা আমাদের বোধহয় থাকার প্রয়োজন আছে, যেন আমরা সঠিকভাবে জানতে পারি পরিবারে একজন শিশুকে কোথায় কিভাবে অনিরাপদ, গুড টাচ, ব্যাড টাচ, বহু জিনিস আছে। এবং সেই সাথে রাষ্ট্রীয় প্রচারণা যেগুলো গণমাধ্যম, টেলিভিশন, রেডিও, সেগুলোতে এই বিষয়গুলো। এবং সেই সাথে আমি একটা জিনিস খুব ফিল করি, সেটা হচ্ছে এখানে যারা আছেন সবাই আপনারা দেশে এবং বাইরে একটা জিনিস দেখবেন যে শিশু রেপ কিংবা শিশু ধর্ষণকারী, এদের একটা আলাদা ডেটাবেস একটা থাকতে হবে। এটা সেন্ট্রালি, দেশীয় 64 জেলায় সবখানে যেন একটা টিপ দিলে পুলিশ জানতে পারে যে এই লোকটা অতীতে তার শিশু নির্যাতনের ইতিহাস আছে, যেন তথ্য আছে। এক্স্যাক্টলি এই রেস্টুরেন্টগুলো কাজ করতে হবে। জি, আবার আপনার কাছে আসবো। গোলাম মওলানা, আমি বলছিলাম অনুষ্ঠানের শুরুতে যে সরকারের 3 মাস পেরিয়েছে, 100 দিন পূর্ণ হবে কয়েকদিনের মধ্যেই। বলাই হয় যে প্রথম 100 দিন দিয়ে একটি সরকারকে বলেন না শুরুটা কেমন হলো। এবং যে কথাটি বলছিলাম যে শপথ নেওয়ার পরদিনই প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আর বিদ্যুৎ জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা, এই 3টি তার অগ্রাধিকার। এই জায়গাগুলোতে আসলে তিনি কতটা অঙ্গীকার রাখতে পারলেন, কতটা মানে এই সরকার কেমন? আসলে একটাও পারেননি, কিন্তু না পারার যথেষ্ট কারণ আছে। যেমন আমাদের বিদ্যুতের দামটা বেড়ে যাচ্ছে, এলএনজি, সিএনজির দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে। এর মূল কারণ হলো যে গ্লোবাল, আমরা একটা দরিদ্র দেশ, সারা পৃথিবীতে যে সমস্যাগুলো যেভাবে বেড়েছে, এটা আমাদের দেশের মতো একটা রাষ্ট্রের এটা এফোর্ড করার মতো অবস্থা নেই। এমনকি ধরুন সিঙ্গাপুর, মালয়েশিয়া, খোদ আমেরিকাতে, এখানে আমাদের বাংলাদেশের যে সমস্যাগুলো, এই সমস্যা আমাদের চাইতেও প্রবল। ফলে এই কষ্টটা আমাদেরকে মেনে নিতে হবে, প্রচণ্ডভাবে মেনে নিতে হবে। কাজেই এগুলো নিয়ে সরকারের এই 100 দিনে আমি তাদেরকে কোনো নম্বরও দিতে চাই না, আর যাকে বলা হয় তাদেরকে খারাপ কিছু বলতে চাই না। এটা আমাদের নিয়তি, আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু যে বিষয়গুলো আমাদের হতাশা তৈরি করেছে, একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারে এসছে, তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধাবোধ থাকবে, আমাদের যে নির্ভরতা থাকবে, তাদেরকে দেখলে আমাদের খুব ভালো লাগবে, আপন আপন মনে হবে। আমরা তো ভোট দিয়ে তাদেরকে বানিয়েছি। এ মেম্বার অফ পার্লামেন্ট, তারপর একজন মিনিস্টার বা প্রধানমন্ত্রী, তাদেরকে আমাদের খুব আপন মনে হবে। আমাদের প্রধানমন্ত্রী, আওয়ার প্রাইম মিনিস্টার, ওই বিশ্বাস, আস্থা এবং সম্মানের যে জায়গাটি, ওটা এখনও সরকার শুরুই করতে পারেনি। উল্টো যে ঘটনাটা ঘটেছে সেটা হলো বড় বড় পদ পদবিগুলো নিয়ে ট্রল হচ্ছে, হয়তো বট বাহিনী, হয়তো তাদের প্রতিপক্ষ, হোয়াট এভার মেবি। এটা আমাদের একটা নৈতিক অবক্ষয়। কিন্তু অতীতে যেটা হয়নি, শেখ হাসিনার জমানাতে যদি এই ধরনের কথাবার্তা প্রধানমন্ত্রীর পরিবারের সম্পর্কে বলা হতো, 32টা দাঁত, সারাশি দাঁত টেনে টেনে খুলে ফেলা হতো, একেবারে হাল্লা রাজার মতো জিব্বাটা কেটে ফেলা হতো। তো আমাদের আসলে 17 বছর যাবৎ যে জাতি এই কাজে অভ্যস্ত, তো তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে আসলে গান্ধীবাদী নীতি দিয়ে হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আবার সরকার যে হাল্লা রাজারের মতো সবসময় একটা চাকু নিয়ে, তলোয়ার নিয়ে ঘুরবে, খুন্তা নিয়ে, কুড়াল নিয়ে ঘুরবে, এটাও ঠিক হচ্ছে না। তো এখানে আসলে কাউন্সিলিং, যারা রাজনীতিবিদ আছেন, সমাজে যাদের যথেষ্ট প্রভাব আছে, যাদের কথা শুনে তাদের সঙ্গে সরকারের যদি একটা অ্যাডাপশন থাকতো, সম্পর্ক থাকতো, তাহলে এই সমস্যাগুলো, মানে আমরা যাদেরকে ঘৃণা করব, যারা গালাগালি করে, এখন সরকার তো গালাগালি করতে পারছে না, তাদের সমালোচনা করতে পারছে না। আবার আমরা সমালোচনা করব, আমাদের নিরাপত্তা কোথায়? যদি আমরা সমালোচনা করছি, আমরা যে অফ ইয়ারে রতন ভাইয়ের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, এই কথাগুলো আমি বলতে চাই, কিন্তু কালকে যে আমার বাড়ি ভাঙচুর হবে না, আমার যে কে জবাই করবে না, এ নিশ্চয়তা কে দিবে? তো এরকম কিছু কিছু জায়গা আছে আমাদের এই সমাজে যে নৈতিক অবক্ষয় হচ্ছে। একটা সরকার, আপনি যদি একটা বাঘ ধরেন, একটা বাঘের বড় পরিচয় হলো একটা বাঘ, দ্বিতীয় হলো তার নখ আছে, থাবা আছে, এবং তাকে দেখতে বাঘের মতো মনে হয়। তো একটা শিশু এটাকে বিড়াল মনে করছে, বা যখনই বাঘ তার সেই হুঙ্কার থাকে না, নখ থাকে না, এবং কোনো মানুষ বাঘকে বিড়াল মনে করে, যে কোনো কারণ, সে পাগল হোক, যে কোনো কারণ হোক, তখন কিন্তু আর বাঘের কোনো ক্রেডিট থাকে না।
একটি সরকারের কতগুলো ক্ষমতা আছে, পরিচয় আছে, জাত আছে, সেফাত আছে। এই 3 মাসে এই যে যারা শেখ হাসিনাকে গত 2 বছর ধরে গালাগালি করেছে, তারা মনে করেছে শেখ হাসিনাকে গালাগালি করেছি, সেখানে তারেক রহমান সাহেব কে আর তাকেও গালাগালি করা যায়। যেখানে আমরা ডক্টর ইউনূসকে গালাগালি করেছি, একেও গালাগালি করা যায়। এই যে আমাদের একটা সংস্কৃতি, এই সংস্কৃতিটাকে আসলে আরেকটা সংস্কৃতি দিয়ে আমাদেরকে মোকাবেলা করতে হবে। এখন সেটা করার জন্য সমাজ বিজ্ঞানী আছেন, ইনফ্লুয়েন্সার আছেন, সেই কাজটা সরকার এখনও শুরু করেননি। দ্বিতীয় যে বিষয়টি খুবই আপত্তিকর, রাজনীতিতে ম্যাজিক্যাল বলে কোনো জিনিস নেই। এখানে ম্যাজিক দেখাতে গেলেই আপনি মরবেন। এখানে যদি আপনি নাটক তৈরি করার চেষ্টা করেন, ভীষণ রকম আপনি বিপদে পড়বেন। আর পলিটিক্স যে কিংশিপ, রাজা কখনো মিথ্যা বলে না। তো রাজা যদি অভিনয় করে, রাজা যদি ভেলকিবাজি করে, রাজা যদি দেখা যাচ্ছে যে নাটক সিনেমা করে, তাহলে আর যাই হোক না কেন তার হাতে রাজদণ্ড, রাজসিংহাসন এটা শোভা পায় না। আমার কাছে মনে হচ্ছে যে এই সরকার জনতুষ্টির জন্য, হাতে তালির জন্য, প্রশংসার জন্য প্রচণ্ডভাবে উদ্গ্রীব যে সবাই তাদেরকে প্রশংসা করুক। এই যে খাল কাটা তাদের সবই ঠিক আছে, বা অন্যান্য যে সমস্ত কাজকর্ম আছেন, গাড়ির সামনে হঠাৎ করে একজন এসে উপস্থিত হয়ে পড়লো, তারপর একটা চাকরি চাইলো, একটা ছেলে সেটা সেলফি তুলতে চাইলো, এই জিনিসগুলো আমাদের দেশে আসলে অতীতে কখনো হয়নি, আগামীতে এই জিনিসগুলো কখনোই দরকার হবে না। কিন্তু কেন এই জিনিসগুলো এই মুহূর্তে ক্রাইসিস মোমেন্টে করা হচ্ছে? একজন রাজনীতির ছাত্র হিসাবে, সব বাদ দেন, আই এম নট নাথিং, আমি তো একটা রাজনীতির ছাত্র, এত পড়াশোনা করলাম, আমি তো কোথাও নেলসন ম্যান্ডেলাকে এই ধরনের কোনো কাজ করতে দেখিনি, নেপোলিয়ন বোনাপার্টের জীবনে এরকম কোনো কিছু পাওয়া যাচ্ছে না। কিন্তু এইরকম নাটকীয় যে বিষয়গুলো একটার পর একটা ঘটনা ঘটছে, এরপরে যে গাড়ির সামনে যেভাবে নেতাকর্মীরা দৌড়াচ্ছে, এটা দেখতে ভীষণ রকম বাজে লাগছে। জি, আবার আপনার কাছে আসবো। নূর খান, এই যে সরকারের 3 মাস পূর্ণ 100 দিনের প্রায় কাছাকাছি, গোলাম মাওলা রনি বলছিলেন যে অনেক কিছু শুধু জনতুষ্টির জন্য। আপনি কিভাবে দেখছেন এই 100 দিন অগ্রাধিকার, তারেক রহমানের নতুনত্ব এই যে দেশ পরিচালনায়? আগে বলে নিতে হবে যে 100 দিনের মূল্যায়ন করার ক্ষেত্রে বাস্তবতাটাকেও আমাদের নিরিখে আনতে হবে। ওনার নির্বাচনের পরপর, ক্ষমতা গ্রহণের পরপরই আমরা দেখলাম মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ। তার আগে আমরা দেখলাম রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ। একটা হচ্ছে ওই যুদ্ধ আমাদের একটা ইফেক্ট হয়েছে, আমাদের কৃষি পণ্যে অনেক জায়গায় বাধাগ্রস্ত হয়েছে। তারপরে মিডল ইস্টের যুদ্ধের কারণে সরাসরি আমরা একেবারে তেলের কারণে তো সব কিছুর দামই বেড়ে যাচ্ছে। এইটা একটা জিনিস। এই মূল্যায়নের ক্ষেত্রে আমার 100 দিন, আমি 100 দিন কেন, প্রয়োজনে আরও 100 দিন অপেক্ষা করতে রাজি। তো জীবনের নিরাপত্তার ক্ষেত্রে আমি 1 সেকেন্ডও ছাড় দিতে রাজি না। দেখেন, এই 100 দিনের ভিতরে আমাদের একটা ধারণা হচ্ছিল যে গুমের মতো অভিযোগ মনে হয় আমরা পাবো না। তো দুর্ভাগ্যজনক হচ্ছে 1 মাস কয়েকদিন হলো এরকম একটি অভিযোগ আমাদের কাছে এসছে, এবং পত্রপত্রিকাও সেটা ফলো করে প্রচারও হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে এমন কোনো উদ্যোগ দৃশ্যমান হচ্ছে না যে উদ্যোগ দেখে আমি মানুষের জীবনের নিরাপত্তার জায়গাটা, আমার যে শঙ্কা, সেটা দূরীভূত হবে, এটা মনে হচ্ছে না। যেমন ধরেন মোংলায় যেই ছেলেটিকে তার পরিবার বলছে প্রেস কনফারেন্স করে যে ওই কি বলে কোস্টগার্ড উঠিয়ে নিয়েছে, তার মোটরসাইকেল পরবর্তীতে আবার এসে মোটরসাইকেলও নিয়ে গেছে। আমরা বিগত দিনের গুমের ঘটনাগুলির সাথেও সাদৃশ্যতা পাই, কিন্তু এখন পর্যন্ত এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বক্তব্য দেখছি না, বা দৃশ্যমান কোনো পদক্ষেপের কথাও শুনছি না। পরিবারগুলিও আশ্বস্ত নয়, এটি একটা কারণ। আমি বললাম তো, আমি দুর্নীতি নিয়ন্ত্রণ করার জন্য আমি 1 বছর অপেক্ষা করতে রাজি, আমি আইন শৃঙ্খলার অন্যান্য ক্ষেত্রেও আমি রাজি, কিন্তু মানুষের জীবন নিয়ে যখন হয়, দ্রব্যমূল্য নিয়েও আমি 1 মাস অপেক্ষা করতে সময় দিতে রাজি আছেন। কিন্তু এই সব ক্ষেত্রে তো সময় দেওয়ার সুযোগ নাই। আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের পাবলিকের সাথে কী ধরনের আচরণ করছে সেটার সাথে আমি সময় মেলাতে চাই না। তবে এটা ঠিক, এখন পর্যন্ত 2-1টি ক্ষেত্রে আমি সফলতার দিক দেখেছি, কিন্তু এই
100 দিনের মাথায় এসে এমন কোনো সফলতার কবিতা আমি বলতে পারবো না যেখানে আমি ভবিষ্যৎটা খুব স্পষ্ট করে দেখতে পাচ্ছি। বরং এই 100 দিনের ভিতর এমন কিছু আইন কানুনে পরিবর্ধন রহিতকরণ দেখলাম যেটা আমাকে শঙ্কিত করে দিচ্ছে যে আগামী দিনগুলিতে কি হবে। বহু আশা ছিল যে মানে সুপ্রিম কোর্টের ব্যাপারে যে আলাদা সচিবালয় হবে সেটা রহিত হয়ে গেল, এমনকি রাতারাতি সেটা উইথড্র করা হয়ে গেল। আপনার আইনগুলি কিভাবে অবসায়ন করা হলো, কোনো কোনো ক্ষেত্রে বাতিলও করা হলো। তো এই যে ব্যাপারগুলি বলা হচ্ছে যে এটা আরও অধিকতর ক্ষমতা দিয়ে এই আইনগুলি করা হবে, জানি না সেটা কতটা সত্য হবে, আমাদের অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা, যেমন আমি আবারও বলি, এই অপেক্ষা করতে হতো না যদি প্রথম অধিবেশনের ভিতরেই এইসব জিনিসগুলি আলোচনা করে সমাধান করে ফেলতো। তাহলে তো আজকে যদি ধরেন গুমের ব্যাপারে, আমি জানি না আপা কি বলবেন, গুমের আমাদের দেশে আইসিটি অ্যাক্টের বাইরে গুমের কোনো সংজ্ঞা নেই। যেটুক সংজ্ঞা তৈরি হয়েছিল সেটা সেই আইনটি অবসায়ন হয়েছে। ফলে এখন এই যে আমি যেটা বললাম যে গুম হয়েছে, এটাকে অপহরণ বলে চালাই দিবে, কারণ গুমের তো সংজ্ঞাটা নেই এখন, অনুপস্থিত আইনটা, এটা একটা। ফলে আমি এখনও বলছি যে এই 100 দিনের ভিতর যদি প্রশ্ন করা হয় তাহলে বড় দাগে প্রথম অধিবেশনে যেসব আইন কানুন নিয়ে যে সমস্ত বিষয়গুলি হয়েছে সেইটা এই সরকারের একটা দুর্বলতার বহিঃপ্রকাশ আমি মনে করি। রাজিকুজ্জামান রতন, এই যে 100 দিন পুরো মানে পূর্ণ হয়নি, 100 দিনের কাছাকাছি, 3 মাস প্লাস, এই যে অনেক কিছু জনতুষ্টির জন্য এবং আগামী দিনটা কিছুটা শঙ্কার জায়গা দেখছিলেন নূর খান, আপনি কি দৃষ্টিতে দেখেন? 100 দিন বলি বা 1000 দিন বলি, যাই বলি না কেন, মানুষ কিছু জিনিস দেখতে চায় চোখের সামনে যা ঘটছে তা, আর কিছু জিনিস বুঝতে চায় যে ভেতরের কার্যকারণটা কি। যেমন আমরা চোখের সামনে দেখছি আলো, কিন্তু ভেতরের কার্যকারণ কি, সে কত দূরে বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, সেই বিদ্যুৎ ট্রান্সমিশন লাইন দিয়ে এসে তারপরে এখানে আমাদের আলো দিচ্ছে। ওই লাইন তো আমরা কেউ দেখছি না, কিন্তু ওই লাইন ডিসরাপ্টেড হয়ে গেলে এখানে কিন্তু আলোটা পাবো না আমি। ফলে দৃশ্যমান অনেক কিছু দেখে আমরা অনেক কিছুকে যাচাই করি, কিন্তু তার ভেতরের অন্তর্নিহিত কারণগুলো যদি না দেখা যায়, রাজনীতির কাজ হচ্ছে সেই কারণগুলো তৈরি করা, কারণগুলো দেখানো এবং কারণগুলোর মধ্যে ত্রুটি থাকলে তা দূর করা। এখন 100 দিনের মধ্যে অর্থনৈতিক দিকটা কীরকম, সাংস্কৃতিক দিকটা কীরকম, রাজনৈতিক দিকটা কীরকম, এই 3টা দিক যদি খেয়াল করি, অর্থনৈতিক দিক থেকে আমরা ম্যাজিক দেখাতে পারবো না, এটা ঠিক, কিন্তু বাজারটাকে কি একটু নিয়ন্ত্রণ করতে পারবো না? এই প্রশ্নটা মানুষ করতে পারে যে বাজারের ক্ষেত্রে নৈরাজ্যটা এখনও দূর হলো না কেন। 1 2 নম্বর হচ্ছে যে 1 জুলাই থেকে আমাদের কিন্তু সরকারি কর্মচারীদের বেতন স্কেলটা নতুন স্কেল হবে। আমরা মনে করি এটা খুবই ন্যায্য, হয় উচিত, কারণ সরকার যখন একটা সিদ্ধান্ত নিয়েছে মানুষের জীবন এই আয়ে চলছে না, তখন সেটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু সাথে সাথে এটা বলতে হবে 14 লক্ষ সরকারি কর্মচারী, তাদের জীবনটা চলছে না, সেই জন্য আমরা যদি একটা পে স্কেল ঠিক করি তাহলে 7,36,00,000 যে শ্রমজীবী মানুষ আছে তাদের জীবনটা চলার জন্য কি হবে। আমাদের যে 57টা মজুরি বোর্ড আছে, সেই মজুরি বোর্ডগুলোকে কি সক্রিয় করা হলো? যাদের শ্রমে দেশের চাকা ঘুরছে, যাদের রক্তে অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং যাদের সন্তানরা বিদেশে গিয়ে আবার রেমিটেন্স পাঠাচ্ছে, সেই মানুষগুলো কিন্তু এখনও উপেক্ষিত থেকে গেল। এবং আমি জানি যে আমরা যখন আবার তাদের মজুরির জন্য কথা বলবো, তখন আমাদেরকে হয়তো এরকম বলা হবে যে আপনারা রাষ্ট্রের অর্থনৈতিক গতিধারাটাকে আবার মনে হয় একটু ব্যাহত করার চেষ্টা করছেন। এবং শেখ হাসিনার সময় যেমন আমরা ষড়যন্ত্রকারী বলে আখ্যায়িত হয়েছিলাম, এবার হয়তো অতটা হব না, কিন্তু এই প্রশ্নটা তো আসবে। 3 নম্বর যদি বলি যে আমাদের কৃষকদের অবস্থা, সরকার ধানের দাম নির্ধারণ করলেন 1440 টাকা মন। তা গ্রামে কৃষক যে 1440 টাকা মনে ধান কিনতে পাচ্ছে না, কেন পাচ্ছে না? আবার সেক্ষেত্রেও দেখুন 6 লাখ টন ধান, 9 লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। চাল উৎপাদন করে তো মিলে, ধান উৎপাদন করে জমিতে। তাহলে কৃষকের কাছ থেকে কিনে কৃষককে সাহায্য করা দরকার, নাকি মিলারদের কাছ থেকে কিনে মিলারদের মুনাফা বাড়ানো দরকার? সেই জায়গায় অতীতের ধারাবাহিকতাটাই কিন্তু রক্ষিত হলো, নতুন বিষয় এখানে এলো না। 3 নম্বর যদি দেখি যে আমাদের সামাজিক নিরাপত্তার প্রশ্নটা,
যে ওই 100 দিনের মধ্যে এমন কোনো ঘটনা হয়তো ঘটানো যাবে না যে গোটা দেশে শান্তি শৃঙ্খলাটা রাতারাতি বজায় থাকবে। পরিবর্তন হয়ে যাবে। কিন্তু কিছু জিনিস তো খেয়াল করা উচিত ছিল যে অন্তত আইন শৃঙ্খলায় মানুষ একটু স্বস্তি যেন পায়। অনেক আগে স্বাধীনতার পরপর নির্মল সেন একটা লেখা লিখেছিলেন যে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। অভ্যুত্থানের পর আমরা বলতে শুরু করলাম মর্যাদা নিয়ে রাস্তায় চলার গ্যারান্টি চাই, কারণ এমন মব শুরু হলো এবং এমন গালিগালাজের সংস্কৃতি শুরু হলো, কোনো একটা কথা বললেই যেটা ইউনুসের সময় শুরু হয়েছিল। এখন কিন্তু আবার মানুষ এরকম বলছে যে স্বাভাবিকভাবে বেঁচে থাকারও একটা গ্যারান্টি তো আমার দরকার। তো সেই জায়গায় কিন্তু আমাদের মেয়েদের পথ চলতে বাধা, মেয়েদের কর্মক্ষেত্রে সংকট এবং মেয়েদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, এই জায়গাগুলো তো দূর করার জন্য একটা অ্যাড্রেস করা দরকার। আর একটা বিষয় কি যে আন্তর্জাতিক বিষয়টা, এটাও কিন্তু খেয়াল করার মতো যে এই 100 দিনের মধ্যে এমন কিছু কাজ হচ্ছে যে কাজটা আমাদের হয়তো 100 বছর আমাদেরকে আটকে ফেলবে। তার মধ্যে চট্টগ্রাম বন্দর নিয়ে যেমন, আমাদের চুক্তি নিয়ে, মার্কিনদের সঙ্গে চুক্তি যেটা ইউনুস সরকার করে গেলেন সেটার কন্টিনিউটিটা রক্ষা করা। 3 নম্বর হচ্ছে যে আমার বোয়িং বিমান আমার 14টা কেনার জন্য 45,000 কোটি টাকা খুব দরকার, নাকি আমাদের অন্যান্য খাতে আমাদের যে কৃষকদের জন্য হিমাগার তৈরি করার বরাদ্দ দরকার কিনা, কৃষকদেরকে আমার সহায়তা দেওয়ার দরকার কিনা, যা আমার ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে। আমার আকাশের নিরাপত্তা নিশ্চিত করা অথবা আকাশ ভ্রমণকে আরামদায়ক করার চাইতে আমার মাটিতে যারা আছি তাদের জীবনটাকে নিরাপদ করাটা অনেক বেশি জরুরি না? এই দিকগুলোতে আমরা মনে করি নজর ফেরানো দরকার ছিল, কিন্তু সেই ক্ষেত্রে মনে হলো যে আগের মতো করেই বোধহয় চলছে। তাহলে গত 18 মাস আমরা যেটা দেখেছি, অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে পদদলিত হতে, নির্বাচনের পরে নির্বাচনের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা যেন পদদলিত না হয়, সেই ব্যাপারে সরকারের খেয়াল রাখা দরকার। আমরা মনে করি যে জনতুষ্টিবাদী কাজের দিকে যে নজর, ছোট্ট এটুকু বলে শেষ করি, এ যাবৎকাল যারাই জনতুষ্টিবাদী কাজ করেছেন, আইয়ুব খান তো উন্নয়নের দশক করেছেন, কিন্তু অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় নিতে হয়েছে। এরশাদ তো নানা ধরনের চটক দেখিয়েছে, চমক দেখিয়েছে, অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় নিতে হয়েছে। আর উন্নয়নের মেগা প্রকল্পের তো একটা মহামারী তৈরি করে দিয়েছিলেন শেখ হাসিনা, তাকেও কিন্তু অভ্যুত্থানের মধ্যে দিয়ে চলে যেতে হয়েছে। ফলে ওই উন্নয়নের চমক অথবা নজর কাড়া কাজের চাইতেও জনগণ যেন স্বস্তি পায় সেই দিকে দেখা দরকার। জি, নূর খান কিছু বলবেন? খুব ছোট করে বলছি। ধরেন এই যে 100 দিনের ভিতরে যে ঘটনাগুলো, মব সন্ত্রাস কিন্তু চলছে, এটা পুরাপুরি নিয়ন্ত্রণ হয়েছে এটা বলা যাবে না। আবার যে মামলাগুলি, যে মামলায় অনেক আসামি করা হচ্ছে যাদেরকে আসলে এই মামলার সাথে যায় না, এবং আমরা দেখছি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এখনও আটক করে দেখা যায় যে তার হয়তো দোষর হিসাবে বা ওই সময় সরকারের বিভিন্ন অনিয়ম বা বর্বরতার সাথে তিনি যুক্ত ছিলেন, সেই মামলা না দিয়ে হত্যা মামলার সাথে যুক্ত করা হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু এখন পর্যন্ত সরকার এখান থেকে বেরিয়ে যেতে পারেনি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সাম্প্রতিককালে আমরা যেটা দেখলাম, পেশাজীবীদের নির্বাচনে তিনি কোর্টে আসতে পারছেন, সবই করতে পারছেন, কিন্তু নির্বাচন করতে দিবেন না। এই যে গণতন্ত্রকে সংকুচিত নানা পন্থায় করা, শুধু সরকার যে করে তা না, সরকারের বিভিন্ন হাত যে এই কাজগুলি করে, ফলে আমরা কি দেখছি 100 দিনের ভিতর তো এগুলি দেখলাম, ফলে যে খুব বেশি আশা করব সেই জায়গাটা কিন্তু আমার ক্রমান্বয়ে সংকুচিত হয়ে যাচ্ছে। জি, অ্যাডভোকেট ফাহিম হাসিন, যে মোটা দাগে বাজার নৈরাজ্য, স্বাভাবিকভাবে বেঁচে থাকার গ্যারান্টি এবং বেশ কিছু জায়গায় জুলাই অভ্যুত্থানের সাথে তো বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গের মানে এই মন্তব্য তো আপনাদের শুনতেই হচ্ছে। আমি শেষের থেকে একদম লাস্টের লিটন ভাইয়ের শেষের কথার থেকে আসি। এটা উনি আমাদেরকে ইঙ্গিত করেছেন। তো আমি তো সুপ্রিম কোর্টেরই মানুষ, আমি সুপ্রিম কোর্টেই আছি। আপনার নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগের লাস্টের কয়েক বছর আমাদের সুপ্রিম কোর্ট বারে কোনো নির্বাচনে আমাকে শত শত, আমি সহ আমাদের শত শত আইনজীবীকে হাজার হাজার পুলিশ কোর্টের মধ্যে এনে আমাদেরকে লাঞ্ছিত করেছিল, নির্যাতন করেছিল। আপনি জানেন যে আমাদের এমইউ আহমেদের মতন একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগের পিরিয়ডে, রেজিমে, এবং আমাদের খন্দকার মাহবুব হোসেন স্যারের মতন মানুষকে জেলে নিয়ে গেছে। আজকে যে অ্যাটর্নি জেনারেল বসা আছেন উনি জেল খেটেছেন সেক্রেটারি ইলেক্ট হওয়ার পরে, হ্যাঁ, যখন সুপ্রিম কোর্ট বারের ইলেক্টেড সেক্রেটারি সে হলো। এই রকম আমাদের সুপ্রিম কোর্টের বহু আইনজীবী
আমরা জেল খেটেছি। এখন সেই অবস্থায় আওয়ামী লীগের কার্যক্রম যখন নিষিদ্ধ, এখন যেহেতু ফ্যাসিবাদ স্বৈরাচার, তাদের গুম খুন অত্যাচার নির্যাতন নিপীড়ন, আমাদের কেবল ভিন্ন মতের কারণে 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে আপনার লক্ষাধিক মামলা। তো সেই সব কারণে মব ভায়োলেন্স আমরা যেমন ইন্টারিমের সময় দেখেছি, ডেইলি স্টার, উদীচী, বহু জায়গায় এটাকে বলা হয়েছে যে এখন নিয়ন্ত্রণ করা হবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এটা নিয়ে আছে। এটা আমরা আশা করি, এটা আমরা কেউ এনকারেজ করি বিষয়টা মোটেই সেরকম নয়। এখান থেকে বেরিয়ে আসা আমাদের জন্য খুব জরুরি, কারণ বিচারহীনতার সংস্কৃতি কিংবা আইনের শাসনের যখন অনুপস্থিত থাকে তখনই এই ধরনের ঘটনা এগুলো আপনার ঘটে। মামলা প্রত্যাহার হাজার হাজার এর মধ্যে করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এই দুইয়ের মধ্যে সমন্বয় করে অলরেডি মিথ্যা মামলাকে আমরা উৎসাহিত করছি না। আমাদেরকে গায়েবী মামলা, মিথ্যা মামলা, ভুয়া মামলা, এই মৃত মানুষের বিরুদ্ধে মামলা, ভুতুরে মামলা বহু দিয়েছে। এটা এখনো কিছু হচ্ছে, সত্যি এটা আমরা চাই না। আমরা এটা পছন্দ করছি যে বিষয়টা এরকম না, এটা নিয়ে আমাদের নীতি নির্ধারক লেভেলেও কথা হয়েছে। আর দেখেন, এটা যেহেতু একটা গ্লোবাল ভিলেজ, এখন আমাদের দেশটা, এখন আপনার বোয়িং এগুলো প্লেন কেনা কিংবা অন্যান্য আরও একটা কন্টিনিউয়াস যে একটা প্রসেস, এটার সাথে অন্য কোনো কিছুর বিরোধ নেই। পাশাপাশি কৃষক কার্ড বলুন, ফ্যামিলি কার্ড বলুন, সেগুলোও কিন্তু আমাদের যে সোশ্যাল সেফটি নেটের মধ্যে যারা আমরা আছি প্রান্তিক জনগোষ্ঠী, সেটাও কিন্তু করা হচ্ছে। আর ল অ্যান্ড অর্ডারের কথা, স্বাভাবিক বেঁচে থাকার গ্যারান্টি, জি, ল অ্যান্ড অর্ডারের কথা যেটা এসছে, দেখেন ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আইন শৃঙ্খলা পরিস্থিতি গত 4টা টার্মে যেহেতু আপনার এটার মধ্যে যে বিভিন্ন বাহিনীর মনস্তত্ত্ব আছে, বিভিন্নভাবে ভীষণ দলীয়করণ করা হয়েছিল, রাজনীতিকরণ করা হয়েছিল, যেই বিধায় পেশাদারিত্বের যে অভাব এই বাহিনীগুলোর মধ্যে, এবং একটা আমরা ইন্টারিমের সময়ও দেখেছি এটা নিয়ে আপনার কথাবার্তা হয়েছে। এখন যেহেতু একটা নির্বাচিত দল এসেছে, একটা সরকার, সেখানে চেষ্টা করছে এবং সব কিছু মিলিয়েই তাদেরকে যতটুকু জনবান্ধব করা যায়। আর আপনি জানেন যে বিএনপি সরকারটা আসবার পরই যে একটা যুদ্ধ পরিস্থিতি পৃথিবীতে যেটা তৈরি হয়েছে ইরান এবং ইসরায়েলের, সেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ কি ছিল? না, ছিল না। আচ্ছা, তো আমরা সেটা পেয়েছি, এটার যে একটা ইম্প্যাক্ট আমরা সেটাও পেয়েছি। এখন সেখানে আপনার গ্যাস, বিদ্যুৎ, এগুলো সব কিছুরই যে একটা সারা পৃথিবীর বিভিন্ন দেশে যে একটা অবস্থা বিরাজ করছে, আমরা চাইলেও হঠাৎ তার বাইরে যেতে পারছি না, পারবো না। এটা তো গ্লোবাল ভিলেজ, যেটা আমাদের সবকিছুর মধ্যেই আমরা সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিলের সিদ্ধান্তটি বিষয়ে একটু ছোট দেখেন। সুপ্রিম কোর্ট সচিবালয় দেখেন, এই ত্রয়োদশ জাতীয় সংসদ যেটা গঠিত হলো, প্রথম অধিবেশনে সরকার আপনার আইনের ধারাবাহিকতা রক্ষায় যে 133টা অধ্যাদেশ যেটা জারি করেছিল ইন্টারিম গভর্নমেন্ট, সেখানে 133টা অল্প সময়ের ভেতরে মানবাধিকার, গুম প্রতিরোধ সংক্রান্ত 16টা গুরুত্বপূর্ণ আপনার অধ্যাদেশ আরও যাচাই বাছাইয়ের পর পূর্ণাঙ্গ বিল আকারে সংসদে তোলার জন্য সিদ্ধান্ত নিয়েছে, যেটা সুশাসন প্রতিষ্ঠায় একটা আইনি পদক্ষেপ হবে বলে আমরা মনে করি। এখন আমাদের এটা একটু অপেক্ষা করতে হবে, আমরা দেখব। আর দেখেন, জনতুষ্টির জন্য হলে ফ্যামিলি কার্ড কিংবা কৃষক কার্ড, কৃষি অর্থনীতিতে কৃষি ঋণ যে মওকুফ করেছে এই সরকার, 3 মাসের সরকার, প্রায় 12 লক্ষ ক্ষুদ্র আর প্রান্তিক কৃষকের 10,000 টাকা পর্যন্ত বকেয়া কৃষি ঋণ সুদসহ যে মওকুফ করার ঘোষণা এবং প্রক্রিয়া যেটা শুরু হয়েছে, এটা কি কৃষক বান্ধব না? এটা কি জনবান্ধব না? নাকি এটাও জনতুষ্টির মধ্যে পড়ে যাবে? কাজেই সব কিছুকেই খালি একটা নেগেটিভ দেখার জন্য দেখা, সেটার দরকার নেই। আর এখন দেখেন, বৈশ্বিক জ্বালানি সংকট সত্ত্বেও চেষ্টা তো করেছে যে বাজারে, আভ্যন্তরীণ বাজারে আমাদের যেন জ্বালানি টালানি এগুলোর খুব বেশি ইয়ে না হয়, ক্রাইসিস। কিন্তু আপনারা তো দেখেছেন যে শত শত ওই মোটরসাইকেল এগুলো দিয়ে আপনার কিভাবে আর্টিফিশিয়াল কৃত্রিম এগুলো তৈরি করা হয়েছিল, যেটা পরবর্তীতে বিরোধী দলের 5 জন, সরকারি দলের 5 জন দিয়ে সংসদীয় কমিটি যখন গঠন করা হলো,
তখন তো দেখা গেল যে একটু দামও বাড়ানো হলো, তারপর দেখা গেল যে এটা বেশ ভালোই তো কাজ করেছে। তো এখানে আপনার কার কি উদ্দেশ্যে, কার কি এজেন্ডা নিয়ে পতিত স্বৈরাচার বলেন আর বিরোধী দলের কেউ কোনোভাবে কি, তো সেগুলো তো সব মাথায় রেখেই আমাদেরকে কাজ করতে হয়। জি, গোলাম মাওলানা, আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই। এই যে শেখ হাসিনার দেশে ফেরা না ফেরার প্রশ্ন নিয়ে আবার হঠাৎ করে আলোচনা, তিনি কয়েকদিন পরে পরে এক একটি বক্তব্য রাখেন, সেখান থেকে নানা আলোচনা, এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও আজকে বলেছেন যে সরকার চায় আসলে শেখ হাসিনাকে যেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরত আনা হয়, এবং তিনি মামলার মুখোমুখি। কয়েকদিন পরে পরে উনি ঘুরে ঘুরে আলোচনায় আসেন। ওনার এটা ভালো লাগে, ওনার আগে এরকমই করতেন, উনি সবসময় ভালো লাগে। উনি চায় যে সব লোকজন তাকে ভয় পাক। আর বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভীত সন্ত্রস্ত, আমাদের দেশে অন অ্যাভারেজে। আপনি যদি যে কোনো একটা বড়ো মানুষ আছে, তার পিছনে ঠাস করে একটা বেলুন ফুটিয়ে দেন, সে এমন একটা লাফ দেবে, 10 ফিট লাফ দিয়ে উঠে যাবে আর কি। আপনি পিছনে একটা নকল সাপ দেন, দেখবেন যে বুড়া মানুষ 1 সপ্তাহ দৌড়ায় না, 6 মাস যাবো সে বিছানায় পড়ে আসে, এমন জোরে দৌড় মারছে আপনি তাকে ধরতে পারবেন না। তো এই বাঙালির যে চরিত্রটা, ভয় পাওয়ার চরিত্রটা, এটা শেখ হাসিনা খুব ভালো করে জানেন। এই জন্য উনি যেহেতু বিদেশে আছে, তো অনেক যেমন বাংলাদেশে খাবার খায় না, ইলিশ মাছ খায় না, অনেক কিছু করে না, এই জন্য আমাদেরকে একটু ভয় ঠয় দেখিয়ে তিনি একটু শান্তি পান। আমি মধ্যে একবার মানে একজন এনসিপির বেশ বড় নেতা, তো এরকম টকশোতে এরকম যোগ করে বলি ঠলি, তো বলার পরে হোয়াট এভার আই টোল্ড আবার শেখ হাসিনা আসতেছে, আসলেই ধরবে, এটা করবে। তো বলার পর সে বলছে, রনি ভাই আপনি এটা কী বললেন টেলিভিশনে, আমি তো ভয়ে সারা রাত ঘুমাতে পারি নাই। তো এই যে দেখেন একজন লোক সিরিয়াস নেতা, আমি তার নামটা বললাম না, তো এখন এই যে দেখেন শেখ হাসিনা যাই বলছেন, হোয়াট এভার আসুক বা না আসুক, এখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রেসপন্ড করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অবস্থা কী, কয়টা যে তাকে জিওনিল বা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হচ্ছে, এই কথা শুনে আল্লাহই জানে, ওনার গ্রামীণ ব্যাংক সহ কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তো এই জিনিসগুলো একটা কালচার, এটা হলো বাস্তবতা। সেকেন্ড থিং হলো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যেটা বলছেন, উনি আইন মেনে আসবেন না, আইন মেনে আসবেন না। উনি যদি আসেন আইন ভেঙে আসবেন, আর আসার পরে আইন ঠাইন এসব কিছু থাকবে না যদি উনি সত্যিকার অর্থে আসে। তার এই ওনার এই আশা এবং আইন ভঙ্গ যদি বন্ধ করতে হয়, এই যে বাংলাদেশে যা কিছু আছে, আমাদের মধ্যে ইউনিটি দরকার, আমাদের মধ্যে সততা দরকার, এবং আমাদেরকে যে আন্দোলন আমরা শেখ হাসিনার বিরুদ্ধে করেছি, সেই আন্দোলনের যে স্পিরিটটা আছে, সেটার প্রতি রেসপেক্টফুল হতে হবে। কিন্তু আন্দোলনের স্পিড বলি, একতা বলি, যত দিন যাচ্ছে তত কি মনে নষ্ট হয়ে যাচ্ছে, এটা নষ্ট হয়ে যাচ্ছে। আর নষ্ট হওয়ার কারণে তিনি ভয় দেখাচ্ছেন, নষ্ট হওয়ার কারণে ভয় দেখাচ্ছেন। এবং এও আপনি যদি হয়, ওনার সাথে যদি এই সরকারের যারা বিরোধী পক্ষ আছে তাদের সঙ্গে টেলিফোনে কথা হয়, এরকম কোনো টেলিফোন লিক হয়, আমি তো খুব আশ্চর্য হব না, আমি আশ্চর্য হব না যে উনি ওখানে বসে কথা বলতেছেন যে আমি তো অমুক অমুক তারিখে আসবো, অমুক অমুক নেতার সঙ্গে ধরেন কথাবার্তা বলছেন, তোমরা থাইকো, জি আপা কোনো টেনশন করেন না, আমরা আছি, আপনার সাথে তো আগেও ছিলাম আমরা, অতএব আমরা আবার থাকবো, কোনো অসুবিধা নেই। এরকম হতে পারে, রাজনীতি তো শেষ বলে কোনো কথা নেই। জি, নূর খান, এই যে ঘুরে ফিরে বারবার শেখ হাসিনা আলোচনায়, এবং তাকে ফিরিয়ে আনাটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, কতটা জরুরি? দেখেন, আইনি প্রক্রিয়ার মধ্যে ফিরে আসবেন বা পারবেন কিনা জানি না, তবে বাংলাদেশের মানুষ ফিরে আসা তো উচিতই, ফিরে আসবে, এটাই স্বাভাবিক যে ফিরে আসুক। কিন্তু বাস্তব অবস্থাটাও বিবেচনায় রাখতে হবে যে উনি ফিরে আসলে আসলে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি ওনাকে হতে হবে, কী ধরনের প্রশ্ন ওনাকে ফেস করতে হবে, সেই জিনিসগুলো বুঝতে হবে। এখন একটা মানে এরকম একটা জিনিস প্রচারণা চলছে, অমুক দিন আসবেন, তমুক দিন আসবেন, এবং উনি নিজেও বলছেন আসবেন, তাই না? কিন্তু উনি গেলেনই বা কেন? আমার প্রশ্ন হচ্ছে উনি গেলেন কেন? ওনার যাওয়ার ডিসিশনটাই তো মারাত্মক। রাজনীতি করছেন, সমস্যা হলে জেলে যাবেন, এটাই তো স্বাভাবিক, জেল ফেস করবেন, জনগণের সাথে থাকবেন, এটাই তো স্বাভাবিক ছিল। উনি হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকে রেখে চলে গেলেন, আর দুই একজন ওনার খুব নিকটতম ব্যক্তিরই শুধুমাত্র তার লোকজন ফোন করে সতর্ক করলো, কিন্তু আর যে হাজার হাজার কর্মী বাহিনী, তাদের তো অনিরাপদ অবস্থায় রেখেই চলে গেলেন, জনরোষের সামনে ফেলে চলে গেলেন। তার চেয়ে বড় যে জিনিসটা আমি ভয় পাচ্ছি, সেটা হচ্ছে ওনার আসা না আসার বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের ভিতর অনৈক্য, এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর একটা হচ্ছে, দেখেন, যে কোনো কিছুই হোক না কেন,
পুরানা আমলের সাথে তুলনা করে বর্তমানকে জায়েজ করার কোনো সুযোগ নেই, সামান্যতম সুযোগ নেই। যদি সেইটাই হয় তাহলে তো একজন প্রশ্ন করেই বসতে পারে যে শেখ হাসিনা এত মানুষ গুম করেছে, এত মানুষ খুন করেছে, সুতরাং এখন তো হবেই। এটা বলার সুযোগ কিন্তু নেই। এটা বলার, এরকম আচরণ করলেই বিভক্তি আসবে, এরকম আচরণ করলেই দুর্বল হবেন। ওই জায়গা থেকে সবাই প্লিজ সতর্ক থাকেন, কারণ আমাদের ভিতরে এখন ঐক্যটা সবচেয়ে জরুরি। সমালোচনা তো হবেই। আপনি যদি কোথাও মানে ব্যত্যয় ঘটান তো সমালোচনা করবে না, মানুষ সমালোচনা করবে। সমালোচনাটাকে পজিটিভলি দেখেন। পজিটিভলি দেখলে হবে কি, মানুষের ভিতরে একটা আস্থা অর্জন হবে যে না, তারা পজিটিভলি চেষ্টা করছে। আমাদের কিন্তু সামনে বহুত বড় দুঃসময় অপেক্ষা করছে। একদিকে অর্থনৈতিক দুঃসময়, আর একদিকে এই যে সময়ে সময়ে যে হাসিনা আগমন, এই যে কথাগুলি বলে দিয়ে এক ধরনের নৈরাজ্য তৈরি করার চেষ্টা হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের ভিতরে এমন একটা গোষ্ঠী তৎপর, যেই গোষ্ঠীটা রাজনীতিতে যেই গোষ্ঠীটা সমঝোতা চায় না, যেই গোষ্ঠীটা চায় দেশে অস্থিরতা বিরাজ করুক, বিভাজনটা যেই থাকুক। গোষ্ঠীটা চায় বেহাত বিপ্লব আবার কিভাবে সফল করা যায়, কারণ নানান প্রশ্ন তো রয়ে গেছে। এইটা ভাবার কোনো কারণ নাই যে সরকার নিরাপদ, এইটা ভাবার কোনো কারণ নাই যে বিজয়ী শক্তি যারা এই গণ অভ্যুত্থানে মানে বিজয় অর্জন করেছে তারা নিরাপদ, এটা ভাবার কোনো সুযোগ নেই। সুতরাং এই জায়গা থেকে আমাদের সাবধান থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। কারণ দেখেন, আমরা কিন্তু অনেক কিছু জিনিস, এইবার 5ই আগস্ট কিন্তু অনেক জিনিস ওলটপালট করে ফেলা হয়েছে। সমাজের যে জিনিসগুলি ছিল অনেক জায়গায় কিন্তু ওলটপালট। আপনি চিন্তা করেন তো, আপনি কাদেরকে বিচারের মুখোমুখি করার চেষ্টা করছেন, একবার খেয়াল করেন। যাদের দিকে চোখ তাকানো যেত না, তাদেরকে চোখে চোখ রেখে প্রশ্ন করেছেন, তাদেরকে এখন লেফট রাইট করাচ্ছেন। এটা কিন্তু কম বড় ব্যাপার না। আপনি অপরাধগুলি চিহ্নিত করতে পেরেছেন, অপরাধীদের চিহ্নিত করতে পেরেছেন, এখন শুধু বিচারটা করবেন। সুতরাং এই সময়টা কিন্তু আমার আপনার সবার জন্য বিপজ্জনক। এই সময়টায় ঐক্যটাই হচ্ছে আমাদের একমাত্র টিকে থাকার মন্ত্র, অন্য কিছু না। রাজকুজ্জামান রতনী, যে শেখ হাসিনা দেশে ফেরা আর বারবার কিছুদিন পর পর নতুন নতুন করে আলোচনা, এবং আমাদের মধ্যে যে অনৈক্য, জুলাই স্পিরিট, এটা আস্তে আস্তে যে ক্ষয়ে যাওয়ার জায়গাটা, যে কোনো অভ্যুত্থানের পরে মানুষের আকাঙ্ক্ষাটা একটা উচ্চতম জায়গায় ওঠে। সেই জায়গাটা ধরে রাখবার জন্য একটা প্রচণ্ড নৈতিক শক্তি লাগে। কিন্তু আমরা অভ্যুত্থানের পরে দেখলাম নৈতিক শক্তিটা কিভাবে পর্যুদস্ত হলো, অর্থনৈতিক লুণ্ঠনটা কিভাবে নতুন করে ছড়িয়ে পড়লো, নতুন বন্দোবস্তের নামে পুরনো লুটপাটটাকে বহাল রাখা হলো, এবং ক্ষমতার শীর্ষে যিনি ছিলেন শুরু হলো তাকে দিয়েই। তার নিজের যত ধরনের সুযোগ সুবিধা সব তিনি নিতে শুরু করলেন। ফলে জুলাই চেতনাটা আসলে জুলাই বাণিজ্যে রূপান্তরিত হয়ে গেল, এবং শেষ পর্যন্ত জুলাই একটা বেদনায় পর্যবসিত হয়ে গেল। যে এত রক্ত, এত জীবনদান, এত আমরা দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, গুম খুনের বিরুদ্ধে মানুষের লাগাতার সংগ্রামের একটা সম্মিলিত রূপ হিসেবে অভ্যুত্থান হলো। অভ্যুত্থানের পর যারা ক্ষমতায় এলেন, আপনারা বুলেটের মুখে দাঁড়াতে ভয় পান নাই, আপনারা টাকার থলির কাছে আত্মসমর্পণ করে ফেললেন। এই প্রশ্নটা সামনে চলে এলো। ফলে অভ্যুত্থানকে অসম্মানিত করা এবং আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তোলা, তারাই করে তুলেছিলেন। দ্বিতীয় যে কাজটা করলেন, অভ্যুত্থানটা হয়েছে একটা দুঃশাসনের বিরুদ্ধে, তারা অভ্যুত্থানকে ব্যবহার করলেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। ৭১-এর বিপরীতে দাঁড় করিয়ে ফেললেন ২৪-এর অভ্যুত্থান, এবং ফিরিয়ে আনতে চাইলেন ৪৭-কে। ফলে মানুষ বুঝে গেল যে অভ্যুত্থানকেও বেহাত করে ফেলা, অভ্যুত্থানের স্পিরিটটাকে ভুল খাতে প্রবাহিত করার একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র চলছে। ৩ নম্বর, আবার দেখা গেল যে এই অভ্যুত্থানের পরে যেটা হলো যে মুক্তিযুদ্ধের সঙ্গে স্মৃতি জড়িয়ে আছে যেগুলো, সবগুলোর উপর যে আক্রমণ। আচ্ছা, আমাদের মেহেরপুরের বৈদ্যনাথ তলায় আমাদের মুক্তিযুদ্ধের প্রথম সরকার যে শপথ নিয়েছিলেন, সেটা ভাঙতে গেলেন কেন? তার মানে আক্রমণটা মানে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে নয়, আক্রমণটা হচ্ছে মুক্তিযুদ্ধের যা কিছু আমাদের অর্জন তার বিরুদ্ধে। তখনই কিন্তু অনেক সময় হয় না, নিপীড়িতরাও কিন্তু সহানুভূতি অর্জন করে। আচ্ছা, ৩২ নম্বর যেভাবে ভাঙা হলো, ৩২ নম্বর ভাঙার পরে আবার দ্বিতীয়বার ভাঙা, তৃতীয়বার ভাঙা, এই যে ঘটনাগুলো ঘটানো হলো, এটা কি অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে মেলে?
তো ফলে আর তারপরে হলো কি, তারপরে হলো যে যেমন যেমন কাজগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ হিসেবে বিবেচিত ছিল, ঠিক তেমন তেমন কাজ, পদ বাণিজ্য, বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, তারপরে দখল, চাঁদাবাজি সবই তো হতে থাকলো। তাহলে হলো কি, অভ্যুত্থানের যে বড় জিনিসটা, যে আমরা একটা উন্নততর জায়গায় যাওয়ার জন্য অভ্যুত্থান করেছিলাম, সেটা মার খেয়ে গেল। এখান থেকে কিন্তু প্রাসঙ্গিক হয়ে উঠলো এই জায়গায়, তাহলে ওরা আর খারাপ কী ছিল? এখন ভয় পাচ্ছেন যে শেখ হাসিনা ফিরে আসবে কি না আসবে। শেখ হাসিনা স্বাভাবিক নিয়মে আর কতদিন বাঁচবেন, সেটা তো বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে যে চেতনা থেকে আমরা এই আন্দোলনটা করেছিলাম বলছেন, সেই চেতনা তো আপনারা রক্ষা করলেন না। তারপরে এলো কি, যে এখন কেউ দায় নিচ্ছেন না। এই যে হামের টিকার সংকট যখন, তখন বলে আমরা কেউ কিছু জানতাম না। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি যখন, তখন বলছে আমরা কেউ জানতাম না। তারপর বলছে জাপানের সঙ্গে চুক্তির বিষয় কি, আমরা কেউ জানতাম না। ওই যে অভ্যুত্থানের আগে, অভ্যুত্থানের পরে যারা ক্ষমতায় এলেন, উপদেষ্টারা কি উপদেশ দিলেন আর দেশটাকে কোথায় নিয়ে গেলেন? তাহলে এই উপদেষ্টাদের মধ্যে উপদেশের মানে ভরকেন্দ্রটা কোথায় ছিল, দেশটাকে কোথায় নিল? সবাই হাত মুছে ফেলছেন, সবাই বলছেন যে আমরা কিছু জানি না। তাহলে কে করলো? একজন উপদেষ্টা তো বললেন যে 5 তারা হোটেলে বসে আমাদেরকে দিয়ে এই ধরনের চুক্তি করানো হয়েছে। তারপর উপদেষ্টা থাকলেন কেন আপনারা? এই ধরনের কথা বলে বলে কিন্তু দেখেন সব কিছুকে, আমাদের অর্জনগুলোকে বিসর্জনের জায়গায় নিয়ে যাওয়ার মধ্য দিয়ে এখন আবার নতুন জুজুর ভয় তৈরি হয়েছে যে শেখ হাসিনা আসছেন। তো শেখ হাসিনা কি কোনো আইনে গিয়েছেন বাংলাদেশ থেকে? ফলে শেখ হাসিনা কি কোনো আইন পরোয়া করে আসবেন? তাকে যেমন কোনো আইন দিয়ে দেশ থেকে বাইরে পাঠানো হয় নাই, ঠিক তেমনি যদি কখনো তিনি আসেন, নিশ্চয়ই কোনো আইন মেনে আসবেন না, প্রশ্নই আসে না। তাহলে সেই ধরনের ঘটনা যদি ঘটে, সেগুলোর বিবেচনাটা রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা, যে জিনিসটা শিক্ষা নিল না, 15টা বছর এত নিপীড়ন চালিয়েও বিএনপিকে কি নিশ্চিহ্ন করা গেছে? করেনি তো। জামাতকে তো করা যায়নি। তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো করে যখন আমরা বললাম যে দেখেন আওয়ামী লীগের রাজনীতির ত্রুটি নিয়ে আলোচনা করি, সেটা নিয়ে আমরা লড়াই করি, কিন্তু এই যে তথাকথিত নিষিদ্ধ রাজনীতি আমরা বললে আমরা হয়ে গেলাম তখন দোসর হই, তাই না? আন্দোলনে সব কিছুতে আমরা থাকলাম, শেষ মুহূর্তের সৈনিকরা এসে আমাদের 15 বছর যারা লড়াই করলাম তাদেরকে দোসর বলা শুরু করলো। আমরা বললাম আমাদেরকে দোসর বলেন, ভাসুরকে কিন্তু আলাদা জায়গায় লুকিয়ে রেখেছেন। ওই যে দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে এখন ওয়াশিংটন না ঢাকা করছেন আপনারা। তাহলে এই জায়গায় এই সমস্ত ঘটনাগুলোই কিন্তু আসলে প্রাসঙ্গিক করে তুলেছে। এখন তারা একটা কল্পিত জুজুর ভয় দেখাচ্ছে যে এই শেখ হাসিনা আসছে, দিয়ে তারা তাদের অস্তিত্ব রক্ষা করার চেষ্টা করছেন। বা আসলে বিষয়টা হওয়া উচিত ছিল যে কারণে শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল, সেই কারণগুলো বহাল আছে কি? সেই কারণগুলো যদি বহাল থাকে, তাহলে সবাই বলবে তাহলে আর শেখ হাসিনা কি দোষ করেছে। জি, অ্যাডভোকেট ফাহিম নাসরিন, এই যে বারবার শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করে ফেলা এবং অভ্যুত্থানের স্পিরিট নষ্ট করা, অভ্যুত্থানকে বেহাত করা। 17 বছর আমরা তো রাস্তায় ছিলাম। পরবর্তীতে যখন গণ অভ্যুত্থান হলো, তখন আপনার সারা বাংলাদেশের মানুষই আওয়ামী লীগ ছাড়া এটাতে আমাদের নৈতিক সমর্থন ছিল। বিএনপির 422 জন আমাদের নেতাকর্মী ওয়াসিম আকরাম সহ চট্টগ্রামে ইন্তেকাল করেছেন। এখন যদি তিনি আসেন তাহলে কনসিকুয়েন্স ফেস করবেন, কারণ উনি পালালেন কেন? প্রথম কথা এটা, যে উনি যেহেতু পালিয়ে গেলেন সেই দিন ওই অগস্ট 5 হেলিকপ্টারে করে, তো পরবর্তীতে যেই সব কথাবার্তা আসছে যে উনি ভেবেছেন টঙ্গিপাড়া যাচ্ছেন, এটা কেউ বিশ্বাস করেছে? বাংলাদেশের কিংবা সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী আমরা যারা মানুষজন আছে, না। এখন এইরকম একটা অবস্থায়, নীল নকশা এরকম একটা অবস্থায় আওয়ামী লীগের সবাই তো আর ইন্ডিয়া যায়নি, অনেকেই গেছে, আরও বহু মানুষ আমেরিকা গিয়েছে, ইউরোপ গিয়েছে, বহু দেশে আপনার ছড়িয়ে ছিটিয়ে গেছে। এখন সেখানে বসে যেহেতু তারা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছিল, জনগণের ট্যাক্সের পয়সা সহ তারা পিআর ফার্ম ওখানে আপনার পয়েন্ট করেছে, তাদের লবিস্ট ফার্ম ছিল 1-এর অধিক, তো সেগুলা দিয়ে তারা বারবার নানান রকম গুটি চালবে, এটা স্বাভাবিক। কিন্তু কারণ তারা তো বিভাজনটাও তো একটা আমাদের মধ্যে এখন, হ্যাঁ, অনেক রকম ঘটনা 18 মাস এবং এই যে যেটা ঘটেছে সেটা হওয়া উচিত ছিল না। এখন
ঐক্যের কোনো বিকল্প আসলে নাই। কারণ এই মুহূর্তে আমরা যে যত কথাই বলি যে এখন গণতন্ত্রকে সুসংহত করতে হলে আমাদেরকে ঐক্যের রাস্তাতেই আপনাকে হাঁটতে হবে। কারণ এটা না হলে যারা বিরোধী দলে আছে তারা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবে, জামাত এবং এনসিপি। ঐক্যের রাস্তা কি সবাই হাঁটছে বলে মনে হচ্ছে? কখনো কখনো না, কখনো কখনো সেখানে দেখছি আমরা নানান রকম উকিঝুঁকি, নানান রকম বিভিন্ন কোয়ার্টারে বিভিন্ন রকম এজেন্ডা, বিভিন্ন রকম থাকবে সেটা। কিন্তু মূল কথাটা হচ্ছে যে আমরা চাই বাংলাদেশ এই আপনার ৭১-এর মুক্তিযুদ্ধের যে ৩০ লক্ষ শহীদ, ৯০-এর স্বৈরাচার আন্দোলন এবং গণ অভ্যুত্থানে হাজারের ওপরে ছাত্র জনতার রক্তের ওপর তো এই দেশটা, কাজেই এত সহজ না। আর কোনো চুক্তি, যেই চুক্তির কথা রতন ভাই বলেছেন যেটি ইন্টারিমের সময় হয়েছিল, কোনো চুক্তি বাংলাদেশের সবার আগে বাংলাদেশ এই নীতির বাইরে যাবে না। সবার মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব হয় সেই চুক্তি আপনার রিভিজিট করবার কথা বলেছে আমাদের এই সরকারটা। কাজেই এখানে আমি মনে করি না যে ওই কে উনি আসছেন কিংবা আসছেন না, বন্দি বিনিময় চুক্তি আছে আপনার কতদিন গেল, 18 মাস আর 3 মাস, 19, 20, 21 মাস, তো আসলে তো খুব ভালো কথা। আইন আছে, কানুন আছে, সবই আছে, তো সেটা ফেস করবেন। আমাদের দেশনেত্রীকে আমাদের বক্তারাই বলছেন যে উনি আসলে কি আর আইন কানুন মেনে আসবে? মানবেন। আমাদের দেশনেত্রীকে আইন মানিয়েছিলেন না, আমাদের দেশনেত্রীকে জেল খাটিয়েছিলেন না, আমাদের দেশনেত্রীর বিরুদ্ধে 36টা মামলা করেছিলেন না, আমাদের বিরুদ্ধে 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, হাজারের উপরে গুম। এই সরকারকে আপনি 3 মাসের সরকারকে অন্য কোনো ক্রেডিট আপনি দেন না, একটা ক্রেডিট দেন। একটা গুম হয়েছে গত 3 মাসে? বলেন হয়েছে একটা? কোনটা বলেন? যেটা মংলার ঘটনা বললাম। না, গুম। আপনি কি এটাকে গুম বলছেন? আমি এটাকে গুম বলছি, সরকারি বাহিনী এটা করেছে। যে যদি সেটা হয়ে থাকে তাহলে সেটা আমাদের আমি যারা বলছি না যে দল করেছে বা দলের সর্বোচ্চ জায়গা থেকে বা রাষ্ট্রীয় মানে পৃষ্ঠপোষকতা হয়েছে না। আপনি যেটা বলেছেন এটা আমি মনে করি আমাদের যারা আছেন তারা এটা দেখবেন। তবে এই হাজারের ওপরে গুম, হাজার হাজার খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নামে কিংবা ক্রস ফায়ারের নামে এই গত 4টা টার্মে যা হয়েছে তার ওই 0.001% কিছু এই গত 3 মাসে হয়েছে, সেটা কেউ বলবে আমি মনে করি না। আপনাদের 4 জনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আছে এই পর্যন্ত। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।